তেপান্তর কোন সমাসের উদাহরণ? এখানে কিন্তু অপশন বা ঐচ্ছিক চারটা দেওয়া আছে। এক, কর্মধারয়, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব। আমাদের যে সমাস থেকে প্রশ্নে আসছে সেটা হচ্ছে তেপান্তর। আসলে তেপান্তর এই শব্দটা কিন্তু আমাদের খুব একটা প্রচলিত না। এই শব্দটা তেপান্তর সাধারণত এই শব্দগুলো আগেকার সময়ে বাংলা সাহিত্যে বিশেষ করে ছড়া বা রূপকথায় এই শব্দের প্রচলনটা বেশি ছিল। তেপান্তর আমরা কিন্তু আসলে এই শব্দের যে গুড়ো অর্থ বা শব্দটাকে ভাঙলে কি হয় এটা কিন্তু প্রথম দেখলে আমাদের বুঝতে কষ্ট হবে যে তেপান্তর আসলে কি। আমি আবারও বলছি, এই শব্দটা কিন্তু আগেকার সাহিত্যে বিশেষ করে ছড়া ও রূপকথার গল্পে এই শব্দটা প্রয়োগ করা হতো। এখন এই শব্দটাকে আমরা এটাও বলতে পারি, ত্রিপ্রান্তর। ত্রিপ্রান্তর অর্থাৎ তেপান্তরকে আমরা কি বলতে পারি? ত্রিপ্রান্তর। এখন আমরা জানি যে এই ত্রি শব্দের অর্থ কি? তিন। আর এই যে প্রান্তর, এই প্রান্তর হচ্ছে জনশূন্য বিস্তীর্ণ মাঠ। জনশূন্য বিস্তীর্ণ মাঠ অর্থাৎ যেখানে কোনো মানুষের বসবাস নাই। তাহলে তেপান্তর যাকে ভাঙলে হয় ত্রিপ্রান্তর অথবা তিন প্রান্তরও বলতে পারি আমরা, তিন প্রান্তর। তাহলে এখন আপনারাই বলুন যে আমরা জানি যে মূলত যে সকল সমাসে পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ, এই সমাসের এই তে একটা অংশ, পান্তর একটা অংশ। এখন এই পূর্ব অংশকে কি বলা হয়? আমরা জানি যে এটাকে বলা হয় পূর্বপদ, আর পান্তর এটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। এখন আমাদের একটা নিয়ম আছে যে একটা সমাস আছে যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ, তাহলে তিন একটা সংখ্যাবাচক বিশেষণ, এবং পরপদে যদি বিশেষ্য থাকে, অর্থাৎ পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ, পরপদে বিশেষ্য, এবং ব্যাস বাক্যে অর্থাৎ ভাঙলে পারে ব্যাস বাক্যে যদি সমাহার বা সমষ্টি এই শব্দটি যদি থাকে, তাহলে এই সমাসটাকে আমরা বলতে পারি দ্বিগু সমাস। এবং বানানটা অবশ্য দেখে রাখবেন, দয় বয় রস্যই গয় রস্য, দ্বিগু সমাস। তাহলে তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর হচ্ছে এই যে উত্তর হবে গ, দ্বিগু সমাস। আমি আবারও বলি, যে সকল সমাসে পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদে বিশেষ্য থাকে এবং যাকে ভাঙলে ব্যাস বাক্য করলে সমাহার বা সমষ্টি শব্দটি পাওয়া যায়, এরকম সমাসকে কি বলা হয়? দ্বিগু সমাস। সমজাতীয় যদি কিছু উদাহরণ দেই, যেমন যদি বলা হয় সপ্তাহ, সপ্তর্ষি, শতাব্দী, নবরত্ন, পরীক্ষায় কিন্তু এই সমাসগুলো খুব বেশি আসে। তাহলে দেখেন এই যে সপ্ত যোগ অহ, এই অহ মানে কিন্তু দিন, আর সপ্ত মানে হচ্ছে 7। তাহলে যে সমাসে পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ আর পরপদে একটা বিশেষ্য থাকে এবং এটাকে ব্যাস বাক্য করলে কি হয়? 7 দিনের সমাহার। 7 দিনের সমাহার বা সমষ্টি আমরা বলতে পারি। তাহলে সপ্তর্ষি, তারপরে শতাব্দী, নবরত্ন, এই যে সমাস খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, এই যে সপ্তাহ, সপ্তর্ষি, শতাব্দী, নবরত্ন, প্রত্যেকটা সমাসের পূর্বপদে কিন্তু এই সপ্ত মানে 7, শত মানে 100, তারপরে নব মানে হচ্ছে 9, অর্থাৎ 9 রত্নের সমাহার। অর্থাৎ যে সকল আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ, পরপদে একটা বিশেষ্য এবং ব্যাস বাক্য করলে সমাহার বা সমষ্টি পাওয়া যায়, এরকম সমাসকে আমরা কি বলবো? দ্বিগু সমাস। তাহলে আমাদের এই যে তেপান্তর, এই সমাসটা উত্তর কি হবে? দ্বিগু সমাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন।